ইতিমধ্যে গুঞ্জন উঠেছে জামাত ইসলামী ইচ্ছাকৃতভাবে ক্ষমতা আসা নাই। এখন ক্ষমতা যাওয়ার জন্য জনগণ ভোট দিয়েছে, আর জামাত ইসলামী ইচ্ছাকৃতভাবে ক্ষমতা আসে নাই। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এখন যদি ইচ্ছাকৃতভাবে জামাত ইসলামী ক্ষমতায় না আসে, কেন আসলো না? এর মূল সমস্যাটা কোথায় ছিল? এছাড়া জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামাত ইসলামীকে ভোট দিয়েছে একটা পরিবর্তনের জন্য, কিন্তু আমরা দেখলাম বিএনপি ক্ষমতায় আসছে, আর বিএনপি ক্ষমতা আসার কারণে আমরা সেই পুরনো বন্দোবস্ত রাজনীতিতে ফিরে গিয়েছি। তাহলে জামাতকে জনগণ পরিবর্তনের জন্য, সুখী সমৃদ্ধি একটি শান্তিপূর্ণ নিরাপত্তাযুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভোট দিয়েছে, সেই ভোটের সাথে বেইমানি করে জামাত ইসলামী কেন ক্ষমতায় আসলো না? জামাত একেবারে ইচ্ছা করে সরকারে যায় নাই। এখন অনেকে হতভম্ব হয়ে যেতে পারেন যে ভাই কী বলতেছেন, ক্ষমতার স্বাদ কেউ কি হাতছাড়া করে? জামাতের যে পরিকল্পনা এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না, খুব ডিপলি আপনাকে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেও বলবেন যে ভাই জামাত ক্ষমতায় না গিয়ে খুব ভালো কাজ করেছে। আর বিএনপির যে সমস্ত উচ্ছৃঙ্খল নেতাকর্মী 5% যারা জামাতের বাড়িঘরে যারা হামলা চালাচ্ছে, মারধর করতেছে, এই ভিডিওটা দেখার পরে মানে তার মধ্যে যদি ন্যূনতম সেন্স থাকে, সে কনফার্ম মানে জনগণের বাসায় গিয়ে মানে বলবে যে ভাই আমি আগে যা ভুল করেছি, আমাদের ভাই তুই মাফ করে দে, আমাদেরকে একটু সহযোগিতা কর, বাধ্য। তো চলেন জামাত যে ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতায় যায় নাই এইটা এক্সপ্লেইন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। অনেক এক্সপ্লেইন হয়তো শুনছেন, আমি জাস্ট দুইটা সাইডের কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটাই মূল কারণ যে জামাত ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। ভোটের দিন যেই দিনকে টিভি চ্যানেলগুলো নিউজ করে জামাতের বিরুদ্ধে, ইভেন বিভিন্ন সেন্টারে যে জামাতের প্রার্থীদেরকে কয়েকটা ভোটের মাধ্যমে হারিয়ে দেওয়া হচ্ছে, এটা ডক্টর শফিকুর রহমানকে যখন জানানো হয়, মানে ওনার মধ্যে কোনো উদ্বেগই দেখলাম না। কারণ কি, দিস ইজ এ প্রি প্ল্যান, মানে ওনারা কিন্তু যাবে না। কেন যাবে না এটা আমি আপনাকে বলি। জামাত ইসলাম খুব ভালো করে জানে যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই এবং বিএনপি যদি বিরোধী দল হয়, আমরা বা আমাদের একার পক্ষে এই দেশ পরিচালনা করা সম্ভব না। কারণ জামাতের যে অবকাঠামো, যেমন আওয়ামী লীগ এবং বিএনপি একেবারে মানে গ্রামের ওয়ার্ড পর্যায়ে আপনি দেখবেন যে মানুষ খুঁজে পাবেন, কিন্তু ওইভাবে মানে সারা বাংলাদেশে যে বিস্তৃত যে অবস্থান, এটা কিন্তু জামাত করতে পারে নাই। অনেকে বলতে পারেন যে ভাই তাহলে এত ভোট কোন জায়গা থেকে আসলো? এই ভোটগুলো মানুষ কিন্তু দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মানে যারা অতিষ্ঠ হয়ে গেছে তারা কিন্তু জামাতকে বিকল্প হিসাবে বেছে নিতে গিয়েছে। এটা জামাতের জন্য একটা বেস্ট অপশন ছিল। তো এই যে একটা দিক জামাত খুব ভালো করে জানে যে আমরা যদি সরকারে যাই, বিএনপি যদি বিরোধী দলে যায়, তারা কখনোই আমাদেরকে হেল্প করবে না। এবং সেই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি এক হবে, এবং এদের পূর্ণাঙ্গ সাপোর্ট দিবে হচ্ছে ইন্ডিয়া। কারণ জামাতের তো ওই লেভেলে প্রস্তুতি নাই, তার উপরে আবার কিন্তু আছে ডিপ স্টেট। আপনি যদি সরকারি লেভেলে যে সচিব মামলা, এখনও এদের 95% মানে বিগত সরকারের আমলের সেট আপ, কিন্তু এইটা ভাঙা কিন্তু এত সহজ না। এই জন্য খুব ভালো করে জামাত বুঝতে পেরেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে পারে আওয়ামী লীগ, বিএনপি এবং ইন্ডিয়া এক হয়ে যদি আমাদের বিরুদ্ধে নামে, ওদের সাথে আমরা পারবো না। সুতরাং এটা জাস্ট একটা নেগোসিয়েশন করে বিএনপিকে দেওয়াটাই ভালো হবে। এরপরে 2 নাম্বার যে বিষয়টা বলবো, এইটা হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এইটার উপর বেস করেই জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই। এবং এইটা যদি আপনি শোনেন, আপনি নিজেও বলবেন যে ভাই জামাত যে ক্ষমতায় যায় নাই এটা খুব ভালো কাজ করছে। মানে জামাতের ক্ষমতায় যাওয়া উচিতই হয় নাই, বরঞ্চ সে যে বিরোধী দল, এটা মানে একেবারে বেস্ট অপশন জামাতের জন্য। কোনটা জানেন? এক্সপ্লেন করি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিগত আওয়ামী লীগ সরকার যখন ছিল, আপনারা দেখেছেন, এটা সত্যি আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগ সরকার কিন্তু দেশের জন্য অনেক উন্নয়ন করেছে, এটা সত্য কথা। তো আমাদের দেশে যে একটা বিখ্যাত যে একটা সেতু যেটা শেখ হাসিনা তৈরি করেছে, এটার নাম হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর বাজেট হচ্ছে 30,000 কোটি টাকা প্লাস, আমি 30,000 কোটি টাকায় ধরলাম। এইটার কাজ শুরু হয় 2014 সাল থেকে এবং এটা শেষ হয় আপনার 2022 সালে, 7 বছর ধরে। তাহলে পরে 30,000 কোটি টাকার রিস্ক শেখ হাসিনা সরকার কিন্তু নিয়েছিল, যদিও ওই সরকার টিকে ছিল প্রায় 17 বছর। বুঝবেন কিন্তু, মাথা খাটিয়ে মগজ দিয়ে বুঝবেন। তো শেখ হাসিনা সরকার এই পদ্মা ব্রিজ বানাইতে তার লাগছে কি 7 বছর। 7 বছরে সে 30,000 কোটি টাকা ইনভেস্ট করছে, এরপরও পুরো বাংলাদেশের অর্থনীতি ঠিক রেখে। জিনিসটা বুঝতে পারছেন তো? মানে 2014 সালে আপনার একটা সাবানের দাম ছিল 30 টাকা, পদ্মা সেতু তৈরি হওয়ার পরে ওই একই সাবানের দাম এখন 55 টাকা। হিসাবটা বুঝতে পারতেছেন? এইবার আসেন, বাংলাদেশের যে বৈদেশিক ঋণ, এটার পরিমাণটা জানেন?
$104 বিলিয়ন। আমি আবারও বলছি, বাংলাদেশের যে বিদেশি ঋণ এটার পরিমাণ হচ্ছে $104 বিলিয়ন। এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়াবে মানে সামথিং বা প্লাস 11.5 লক্ষ কোটি টাকা। 100-200 কোটি টাকা নাই, কিন্তু 11.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ সরকার কিন্তু ঋণী। এবং এই ঋণটা হচ্ছে 20 বছরের জন্য। প্রতি বছরে আপনার যদি আপনি 20 দিয়ে ভাগ করেন 11.5 লক্ষ টাকা, তাহলে প্রতি বছরে আপনাকে দিতে হবে কত জানেন? প্রতি বছরে আপনাকে দিতে হবে 57,500 কোটি টাকা। মানে হিসাব দেবার মিলান, কিন্তু একটা পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে 30,000 টাকা, এবং সেই পদ্মা সেতু তৈরি করতে আপনার সময় লাগবে 7 বছর। শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল 17 বছর। আর প্রতি বছরে আপনার বিদেশি ঋণ শোধ করতে হবে 57,000 কোটি টাকা। আমি ধরলাম এটা 60,000 কোটি টাকা। তার মানে কি জানেন তো, বিএনপি সরকারকে প্রতি বছরে 2টা করে পদ্মা সেতু বানাতে হবে। পসিবল? মানে যেটা আওয়ামী লীগ সরকার 7 বছর ধরে বানিয়েছে, যেই টাকা দিয়ে আপনার বিএনপি সরকারকে, অর্থাৎ 57,000 টাকা ঋণ, মানে প্রতি বছরে 2টা পদ্মা সেতু বানানোর যে খরচ, এইটা প্রতি বছর বিএনপি সরকারকে করতে হবে। এখন আপনি বলেন যে প্রতি বছরে যদি 57,000 কোটি টাকা মানে 2টা করে পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা হয়, বাকি উন্নয়ন সম্ভব কিনা? পসিবল কোনো দিন হবে না, কোনো দিন হবে না, এটা গ্যারান্টি। জামাত এটা খুব ভালো করে বুঝতে পারছে যে আমরা মানে দেশের উন্নতি করতে পারবো না এই ঋণের বোঝার কারণে। তো সুতরাং ঠিকঠাক মতো একটা মানে সেট আপ করো। সেট আপটা কি? এই বিএনপির সামনে গায়ে দাও। মানে ব্লান্ডার যদি হয় ও হোক, কিন্তু আমরা মানুষের কাছে মানে দেখানোর চেষ্টা করব যে আমরা হেরেছি, তাতে কি হয়েছে, সামনে আবার এগিয়ে যাব, আমরা ন্যায় এবং ইনসাফের দল। মেটিকুলাস ডিজাইন, বুঝতে পারতেছেন তো জিনিসটা? তো সর্বশেষ অনেকে বলতে পারেন, তো ভাই বিএনপি তো সাহস করে গেল, তো বিএনপি তো কেবল গিয়েছে, নতুন বিয়ে করলে 6 মাস খুব ভালো লাগে, কিন্তু 6 মাস পর থেকে কিন্তু আপনি রিয়েল কাহিনী শুরু হয়। যারা বিয়ে করেছে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। তো যেহেতু বিএনপি নতুন গভর্নমেন্ট, জাস্ট একটু যাইতে দেন, 1টা বছর যাইতে দেন। এরপর ওই 55 টাকার সাবান কয় টাকায় আপনার কিনতে হয় এটা আপনি নিজের চোখেই দেখবেন। আমার আর বেশি কিছু বলা লাগবে না। আর এর মধ্য থেকে যদি আবার জামাত ডিস্টার্ব করা শুরু করে বিএনপিকে, আবার ওই দিকে যদি আওয়ামী লীগ প্রবেশ করে ডিস্টার্ব করা শুরু করে, তাহলে যে দেশে কি অবস্থা হবে এটা মানে এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। আসলেই বিএনপি সরকারের সামনে বিশাল বিশাল মানে হিমালয় পর্বতের চেয়ে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি এবং সামাজিক অবকাঠামোর যে অবস্থা, এরপরে সার্বিক শেখ হাসিনা সরকারকে টেক্কা দিয়ে বাংলাদেশটাকে আরো বেশি উন্নয়ন জায়গায় নিয়ে যাওয়া এবং শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া যে ঋণ সেগুলা পরিশোধ করে তারপরে ডেভেলপ করা বাংলাদেশটাকে, এটা কতটুকু সম্ভব হবে আগামীতে হয়তো আমরা বুঝতে হবে খুব দ্রুতই। এছাড়া রয়েছে বিএনপি সরকারের কিছু বিতর্কিত উদ্যোগ, যেমন ধরেন জুলাইকে অস্বীকার করা, জুলাই সনদকে না মানা এবং জুলাইকে বাস্তবায়ন না করা, সংবিধান মানে জুলাই সংস্কারের যে গণভোট, এই গণভোটটাকে প্রত্যাখ্যান করা বা এটাকে না মানা। এছাড়াও আরো সামনে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে পুলিশ হত্যার যে বিচার বা তদন্ত, এই যে উস্কানি, মানে সব মিলিয়ে মানে যে সমস্ত জায়গায় যতগুলো জায়গায় হাত দিচ্ছে, সবকিছু মিলিয়ে হচ্ছে যে আগামী বিএনপি সরকারের জন্য পথ চলার পথটা অনেকটা কষ্ট থেকে কষ্টসাধ্য আমরা দেখতেছি। তবে জানি না বিএনপি সরকারের যারা ইন্টেলিজেন্ট আছে তারা এইগুলাকে মোকাবেলা করে কিভাবে দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটা এখন দেখার বিষয়।